ভারত বাংলাদেশের এখনকার যে একটি তিক্ত সম্পর্ক, এর পেছনে কি শেখ হাসিনাই একমাত্র নিয়ামক, নাকি আরও কোনো নিয়ামকের মধ্যে আছে বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। ভারতের সাথে আমাদের অনেকগুলো কারণে সম্পর্ক যেমন আছে, বৈরুতাও তেমন আছে। আপনি প্রশ্ন যদি সরাসরি উত্তর দেই, তাহলে ভারতের এই আচরণের জায়গায়, বিশেষ করে ভারতে এখন যারা ক্ষমতায় আছেন তাদের কাছ থেকে এই আচরণগুলো বাড়বে। কেন বাড়বে? বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করা যে ভারত, 60, 70, 80 দশকের যে ভারত, যে সেকুলার ভারতটা ছিল, সেই ভারতটা এখন নেই। এখন ভারতের যে স্টিয়ারিং ক্ষমতা, এটি সংঘ পরিবারের যে অতি হিন্দু মতাদর্শকে ধারণ করে এবং মূলত হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য, এবং এই প্রতিষ্ঠিত করার জন্য ভারতের কতগুলো ইস্যু দরকার, যে ইস্যুগুলোকে ধর্মকে কেন্দ্র করে ভারত আজকে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে যে ধরনের প্রতিক্রিয়াটা দেখাচ্ছে, আপনি যদি ভারতের ভেতরকার অবস্থাটা দেখেন, সেখানকার যে সংখ্যালঘু যারা আছে তারা আসলে কি অবস্থা আছে, আমি সেই প্রশ্নটা বাদ রাখলাম। ভারতের যে নিম্নবর্গের যে হিন্দু যারা আছেন তাদের অবস্থানটা কি? তার যে যথাযথ মর্যাদাকে সে নিশ্চিত করতে পেরেছে? না। কাশ্মীরের যে সংখ্যালঘু যারা আছে তাদের অধিকারকে নিশ্চিত করতে পেরেছে? না। তাহলে বাংলাদেশের বিষয়ে প্রতিক্রিয়াটা কেন দেখাচ্ছে? এর পেছনে একটা রাজনীতি আছে। বিশেষ করে সর্বশেষ ইন্ডিয়ার যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনে কিন্তু গেরুয়া রং, নরেন্দ্র মোদীর 36 ইঞ্চির যে বুকের পাটা, তার যে গতিটা, সেটি কি অনেকটা মন্থর হয়ে গেছে। আকস্মিকভাবে যে ইন্ডিয়া জোট, তারা অনেক ভালো করেছে। সুতরাং আগামী নির্বাচনে ভারতকে যদি এই যে নরেন্দ্র মোদীর যে জোটকে, এটিকে যদি আবার ক্ষমতায় ধরে রাখতে হয়, তাহলে ভারতের মধ্যে তার যে হিন্দুত্ববাদ, এটিকে আরও এস্টাবলিশ করা দরকার, এটিকে আরও গতিশীল করা দরকার। এবং সেই গতিশীল করার জায়গা থেকে তারা এই কাজগুলো, পরিকল্পনা বা প্রোগ্রামগুলো তারা হাতে নিয়েছে। দ্বিতীয়ত, 2025-এ পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও আপনি গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের 6টি বিধানসভার 6টি আসনের উপনির্বাচন হয়েছে। আপনি জানেন যে আরজি করের যে ঘটনাটি, একজন চিকিৎসককে ধর্ষণ করে হত্যার পর ধারণা করা হয়েছিল যে মমতা ব্যানার্জির পতন ঘটবে, এবং মমতা ব্যানার্জি কিন্তু বলেও ছিলেন যে সবাই চাইলে আমি পদত্যাগ করব। কিন্তু এই যে 6টি বিধানসভার উপনির্বাচনে দেখা গেল মমতা ব্যানার্জির যে 4টি আসন, সেই 4টি আসন তো তিনি পেয়েছেনই, এমন বিজেপির যে 2টো আসন ছিল সেখান থেকে একটি আসন পেয়েছেন। অর্থাৎ মমতা ব্যানার্জির যে জনপ্রিয়তা ভোটারদের কাছে, সেই জনপ্রিয়তাটা কমেনি। সুতরাং এই রকমের একটি অবস্থায় 25-এর যে নির্বাচন শুরুর দিকে যেটি হবে, সেই নির্বাচনকে যদি বিজয়ী হতে হয় বিজেপিকে, তাহলে এই ধরনের একটা পরিবেশ তার এখানে দরকার। দ্বিতীয়ত হচ্ছে, পৃথিবীর সব জায়গায় সাম্প্রদায়িক শক্তির সঙ্গে পরস্পর একটা সম্পর্ক আছে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান, এদের মধ্যে একটা অলিখিত অদৃশ্য একটা সমঝোতা আছে। 5ই আগস্টের পরে ভারতের আচরণের যে পরিবর্তনের জায়গাটা, যেটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনার পদত্যাগকে, আওয়ামী লীগের পতনকে ভারতের শাসক গোষ্ঠী এটিকে তাদের নিজেদের পরাজয় মনে করছে। আপনার খেয়াল রাখতে হবে যে ভারতের এই যে দৃষ্টিভঙ্গিটা, এর বিরুদ্ধে কিন্তু সেখানে একটা জনমত প্রবলভাবে লড়াই করছে। ভারতের পশ্চিমবঙ্গের বামপন্থীরা, সেখানে আপনি কাশ্মীরের কথা বলেন, বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু এই যে হিন্দুত্ববাদের বিরুদ্ধে ভারতকে সেকুলার জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, ভারতকে একটা মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াইটা কিন্তু আছে। আমাদের জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে পশ্চিমবঙ্গের অনেক বন্ধুরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু একই সাথে আপনি যখন ভারতের এই আচরণের পাশাপাশি যখন আমার দেশে আপনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে আপনি ভারতের পতাকার উপর থেকে হেঁটে যাবেন, আপনি যখন প্রতিনিয়ত বলবেন যে 7 সিস্টারকে আমি স্বাধীন করে দেব, এই ধরনের ঘটনাগুলোকে, আপনার যে ভারতের সাথে আপনার যে সংকটগুলো, সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কূটনৈতিক উপায়ে সমাধানের উদ্যোগ না নিয়ে, আমরা এর আগে কিন্তু কতগুলো জায়গায় দেখেছি যে তাদের সাথে আমাদের সম্পর্কটা ছিল অনেক ক্ষেত্রে দাসত্বমূলক। ভারত যা চেয়েছে আমরা দিয়েছি। আগের যে সরকার, তারা কিন্তু স্বীকারও করে নিয়েছে, এবং আমরা ভারতের স্বার্থটাকে নানাভাবে, নানা ফর্মে কিন্তু এখানে দেখেছি। সেটি আদমজি পাটকল বন্ধ করে ভারতের পাটের বাজারকে এক্সপান্ড করার সুযোগ দেওয়া হোক, আবার ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী বন্ধ করে সেখান থেকে ওই যে ভারতের কি বলে পণ্যবাহী ট্রাক চলাচল করার সুযোগ দেওয়ার ভেতর থেকে হোক,
অর্থাৎ ভারতকে ম্যানেজ করার ক্ষেত্রে আমাদের দেশের বুর্জোয়ারা কিন্তু নানা সময়ে কখনো উপরে কখনো নিচে, তাদের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কখনো কখনো। একেবারে সবাই যে ভারতকে বিচ্ছিন্ন করে ফেলেছে, উড়িয়ে দিয়েছে, আমি সেটি মনে করি না। এই জায়গাটায় আমি যেটা মনে করি, বাংলাদেশের যে আত্মনির্ভরশীল জাতি হিসাবে, একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে যে ধরনের দৃঢ়তা আমাদের দেখানো উচিত ছিল ভারতের সামনে, সেই দৃঢ়তা আমরা দেখাতে পারিনি। আমাদের এখানে আপনার মনে আছে যে স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমরা দেখলাম যে ঢাকা শহরে নরেন্দ্র মোদী এলেন, ঢাকা শহরকে একরকমের অবরুদ্ধ করে নরেন্দ্র মোদীকে আনা হলো জনগণের মতামতকে উপেক্ষা করে। এবং সেই সুবর্ণ জয়ন্তীতে ঢাকা শহরের কোথাও সেক্টর কমান্ডারদের ছবি নাই, ঢাকা শহরের কোথাও প্রধান সেনাপতির ছবি নাই, ঢাকা শহরের কোথাও মুক্তিযুদ্ধকালীন যে উপদেষ্টা পরিষদ ছিল তাদের কোনো চিহ্ন নাই, শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা এবং তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ এই আচরণগুলোর ভেতর থেকে আপনি ভারতকে এই বার্তাটা দিয়েছেন যে তোমার সঙ্গে আমার যে সম্পর্কটা এটি অটুট, এবং ভারত এই জায়গাটায় এখন যখন শেখ হাসিনা নেই সে অস্বস্তি বোধ করছে। সে বলছে যে আমার এখানে সংখ্যালঘুরা, তো সংখ্যালঘুর যে ঘটনাগুলো আপনাকে বললাম, যে একজন উচ্চবর্ণের হিন্দুর বাড়িতে টিউবওয়েলের পানি খাওয়ার জন্য নিম্নবর্ণের হিন্দুকে পেটানোর ঘটনা যে ভারতে ঘটে, সেই ভারতে সে আমার এখানে, কিন্তু তার মানে এই না যে আমার এখানে যে সংখ্যালঘুরা আছে তারা একেবারে রাজার হালে আছে। আমাদের এখানে সংখ্যালঘু ইস্যুটা গুরুত্বপূর্ণ। আজকেও আমাদের পার্টির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বিভিন্ন জায়গায় ঘটনাগুলো তার দৃষ্টিতে আনা হয়েছে। আমাদের এখানে সংখ্যালঘুদের সমস্যা আছে, এই সমস্যাটা আমরা সমাধান করব। কিন্তু ভারতের যে অতিরিক্ত বাড়াবাড়ি, একই সঙ্গে আমাদের এখানে সাম্প্রদায়িক একটা শক্তি, তারাও চায় যে ওপারে হিন্দুত্ববাদী একটা সাম্প্রদায়িক জাগরণ ঘটুক, এখানেও একটা জাগরণ ঘটুক, যে জাগরণের ভেতর থেকে আমাদের এই ধরনের উগ্রবাদী রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে।